সামনে এসে বসে নীলা দেওয়া গিফটটা আনবক্সিং করতেই, আরে ভাই এটা তো একটা মোবাইল, পুরোই নতুন। আমি মোবাইলটা হাতে নিয়ে বসে আছি আর ভাবছি এ তো অনেক দিন মোবাইল হবে, টাচ স্ক্রিনওয়ালা, কাল ফেরত দিয়ে দেবো। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। প্রথমে আমি রিসিভ না করতে পারলেও পরে রিসিভ করলাম। হ্যালো, ও পাশ থেকে একজন রেগে, কে? ওই এতক্ষণ কি করছিলা শুনি? কে? তোর বউ? সরি, আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? আমি বউ বলেছি মানে বউ। আরে কে আপনি? আমি কে? জি আপনি কে? আর ফোন দিয়েছেন কেন ওনার মোবাইলে? আমার বরের মোবাইলে আমি ফোন দিব না তো আমার সতীন দেবে নাকি? আরে আপনি তো ভারী দরজাল মহিলা। কি? জি কেন বলুন তো, নয়তো ফোনটা কাটছি আমি। এই কুত্তা, আমি নীলা। ও হ্যাঁ বলো। এতক্ষণ এমন করছিলা কেন? আরে বুঝতে পারিনি তো। তো পারবা কেন? অন্য মেয়ে হলে ঠিকই বুঝতে। সরি। বাদ দাও, কি করো? এই তো ছাদে বসে তোমায় দেখছি। ছাদে বসে আবার কিভাবে শুনি? ওই যে দূরে একটা চাঁদ দেখা যাচ্ছে না, ওইটাকেই দেখছি। তুমি তো চাঁদ থেকে কম কিছু না। জি সত্যি বলছি। শোনো না অভ্র, হুম, তোমার গিফট পছন্দ হয়েছে? বাট আমি এই গিফটটা রাখতে পারবো না, কাল নিয়ে নেব। মানে কি? আমি কি ব্যাগ নেওয়ার জন্য দিছি নাকি? আমি রাখতে পারবো না প্লিজ। অভ্র, তুমি কেন বোঝো না? আমি তোমায় আমার মতো করে রাখতে চাই। ওয়ালেটে 2 টাকা নেই আর মোবাইল 15,000 টাকা নিয়ে ঘুরে বেরিয়ে কি হবে? উফ অভ্র, তুমি কেন বোঝো না? কি বুঝবো? তুমি এভাবে যদি প্রাচীন মানুষদের মতো পথ চলো তাহলে তুমি হোঁচট তো খাবেই, তাই না? হোঁচট খেতে খেতে মানুষকে একদম সাফল্যে পৌঁছায়। নীলা বারে বারে রেগে গিয়ে, তুমি তার মানে আমার কথা শুনবা না, তাই তো? জি শুনছি তো। তাহলে তুমি এমন করছো কেন? কই কি করছি? নীলা আরো রেগে। জি আদর। আমি তো কাছে নেই। যদি কাছে পেতাম না তোকে গিলে খেতাম। এই না, আপনি রাক্ষসী বুঝি? জি শুধু তোমায় খাওয়ার জন্য। তাই? জি এই শোনো না, চলো না আজ সারা শহর ঘুরি। আজ মানে কি এখনই নাকি? জি। কেন? এরকম করলে নাকি ওই কপালগুলো খুব কিউট হয়। ও আচ্ছা। আর তাদের ট্রু লাভ হয়। কি? ট্রু লাভ। ও ট্রু লাভ। ধুর, ট্রু লাভ মানে সত্যিকারের ভালোবাসা। বুঝলাম, ট্রু লাভ। নীলা এসে অভ্র, তুমিও না কেন এত ফোন করো? ভালো লাগেছে। কাকে? তোমাকে। কেন? তোমার মতো কেউ আমার সাথে কেয়ার করে না। তার জন্যই তো আমি তোমায় কখনো ছেড়ে যেতে চাই না। তাই? অভ্র চলো না আজ বাইরে। না, বাইরে কুয়াশা দিয়েছে। প্লিজ। না নীলা, আমি যেতে পারবো না। আর বাসায় আমি না থাকলে সব একা হয়ে যাবে। ও হ্যাঁ তাই তো। আচ্ছা নীলা, একটা কথা বলবো? আমি কিন্তু ওদের মানে আমার ভাই বোনদের কখনো ছাড়তে পারবো না। তুমি ওদের একসাথে নিয়ে থাকতে পারবে তো? নীলা কিছুক্ষণ চুপ হয়ে গেল। আমি এবার ভেবেই নিলাম নীলা থাকতে চায় না। কিছুটা মন খারাপ হয়ে গেল। নীলা হঠাৎই আবার হেসে পড়লো। অভ্র একটা কথা জানো তো, ওরা শুধু তোমার ভাই বোন নয়, আমারও। ওদের নিয়ে আমার থাকতে আবার কিসের প্রবলেম? তোমায় আর ওদের পাশে পেলে আমি সত্যি খুব খুশি হব। তাই? আই লাভ ইউ। আমি কথা শুনে খুব লজ্জা পেয়ে গেলাম। কিছুক্ষণ নীরবেই রইলাম। আই লাভ ইউ। আমি লজ্জা হেসে এটা না বললেই নয় কি? বলো না। লজ্জা লাগেছে। ওরে আমার লজ্জাবতী কোলারে। আই লাভ ইউ। আমিও। কি? আমিও ভালোবাসি। কাকে? কি? একটা মেয়েকে। কি? আবার কাকে ভালোবাসিস? আরে বাবা তোমাকে। নীলা আবারও হেসে। আমাকেই যেন হয়। যদি আমি কষ্ট পাই তোমায় মেরে ফেলবো। এত তাড়াতাড়ি বিদা হওয়ার প্ল্যান নাকি তোমার? নীলা আবারও রেখে। তুই না, রাখ, বাই, ঘুমাবো, গুড নাইট। এটা বলেই ফোনটা রেখে দিলাম। আমি কল ব্যাক করতে চাইলেও পারলাম না, কারণ আমি টাচ স্ক্রিন মোবাইলে কিছু যাই না। ভাইরে পুরাই কাজ।
ফোন আসতে একটা লাল লাল সবুজ বাটন সামনে আসছিল। এখন আবার কিছুই নেই। আমি আবার মোবাইলটা বক্সে করে নিয়ে রুমে চলে এলাম। এবার আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বুঝলাম যে কে যেন আমার মাথাটা কোলে রেখে আমার মাথায় হাত বুলাচ্ছে। আমার এতটুকু বুঝতে বাকি রইল না যে নীলা ছাড়া অন্য কেউ না। আমি চোখ না খুলে ওর হাতটা আমার মুখের কাছে এনে একটা কিস করলাম। এই এত সকাল সকাল যে? ও দেখি কোনো কথাই বলছে না, হয়তো রেগে আছে কালকের জন্য। আমি আরো কোলে উঠে উপরে শুয়ে পড়লাম। ও দেখি আমার পিঠে মাথা রেখে আছে। বাইরে কি সুখ! আমি আরো জড়ো হয়ে ওর কোলে মুখ গুছে। চাই, শুধু তোমাকে চাই। এই জীবনে যাওয়ার আমার আর কিচ্ছু নেই। আমি এবার সোজা হয়ে চোখ খুলতেই সর্বনাশ, ফারিয়ার কোলে আমি। হায় আল্লাহ! আমি সাথে সাথে ওর কোল থেকে উঠে, ফারিয়া আপনি আমার বাসে কি করে? ফারিয়া নিজের চুল ঠিক করে, দেখো না, বুঝি এতক্ষণ আমায় আদর করে এখন নাটক করো তুমি? সরি, আমি ভাবছিলাম অন্য কেউ। অন্য কেউ মানে? না না সরি, আমি ভাবছিলাম আমি স্বপ্ন দেখছি। বাট অব্র, আমার না খুব ভালো লাগছিল, কারণ না ওইভাবে আদর। ওকে বাবা, এখন করতে হবে না, আজ বাসর রাতে করবা, কেমন? আমি তো শুনে বারবার অবাক হচ্ছি। বাসরাত মানে? জি, যেখানে স্বামী স্ত্রী থাকে। তো আমি কি করবো, তাদের বাড়া দেবো নাকি? নটি ছেলে, তুমি তো আমায় পাহারা দেবে সারা রাত। ফারিয়া আপনি এখনই আমার বাসা থেকে বের হয়েছেন। মানে কি? জি, এখনই বেরিয়েছেন ফার্স্ট। ফারিয়া রেগে উঠে গিয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা। ওয়েট, তোকে আজকে এই কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। আমি শুনে কেমন কাঁদো কাঁদো হয়ে গেলাম। সাথে সাথে, প্লিজ ম্যাম এমনটা করবেন না, প্লিজ প্লিজ ম্যাম। ফারিয়া এবার হো হো করে হেসে উঠল। আজ আমাদের বিয়ে যে, এই তো এখন এলি না লাইনে, চল বাইরে চল। আমি আর ফারিয়া বাসার বাইরে যেতেই আমি পুরে বারে বারে তাজ্জব হচ্ছি। বাইরে ফারিয়ার গাড়িটা পুরে ফুল দিয়ে সাজানো। ফারিয়া মানে কি এসবে? আমাদের মানে? তোমার আর আমার? ইম্পসিবল। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, পুরো মহল্লা সবাই আমার দিকে আঙুল তুলে ছিছি করছে। আমার ভাই বোনগুলোকে দেখতে পাচ্ছি না, তারা কোথায়? তার মানে ফারিয়া তাতে কিছু করেনি তো? আমি হাত জোর করে, ফারিয়া আমার ভাই বোনেরা কোথায়? ফারিয়া এসে এসে, ওরা সবাই গাড়ির ভেতরে বসে, ওরাই তো আমাদের বিয়েটা দেবে। মানে কি? দেখো ফারিয়া, আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, আর তাকেই আমি বিয়ে করতে চাই। তোর মতো এতিম আবার কে বিয়ে করবে? তোর ভাগ্য আমি করছি। সবাই তো আপনার মতো হয় না। আমি এবার চিৎকার করে, এই তোরা গাড়ি থেকে নাম। আর হ্যাঁ ফারিয়া, আপনি এখনই এখান থেকে গাড়ি নিয়ে চলে যান, আর যাই পারেন তাই করুন। আমি একটা মেয়েকে এভাবে ধোকা দিতে পারবো না। ফারিয়া মাটিতে লাথি মেরে, বুঝলাম, কাকে তুই ভালোবাসিস? এটা বলেই ফারিয়া রেখে হনন করে গাড়িতে চেপে চলে গেল। কিছুক্ষণ পর নীলা এলো, সাথে দেখে ওর আপুকেও নিয়ে আসছে। আমি ওদের দেখে ছুটে বাসায় গিয়ে বাসার ডোমটা জামা কাপড়গুলো সরিয়ে দিয়ে বসার জায়গাটা ঠিক করে দিলাম। এটা শুনে নীলা, আব্বু তুমি এসব কি বলছো? নীলা আপু গম্ভীর হয়ে, জি আঙ্কেল বলুন। আমি হেসে, ওকে আঙ্কেল ট্রাই করবো, তাতে আপনি যদি খুশি হন। এটা বলে আমি মাথা নিচু করে নিলাম, আর আমার চোখ থেকে ফোটা ফোটা নিজের অজান্তে পানি বের হয়ে এলো। আমি ওদের বুঝতে না দিয়ে, আঙ্কেল আপনারা বসুন, আমি নাস্তার ব্যবস্থা করছি। নীলাও দেখি মাথা নিচু করে বসে আছে। নীলা ওর আব্বুর কানে কানে কি যেন পড়লো মনে হয়। নীলার আপু মুখ চেপে চেপে হাসছে। আমার মোটেও ভালো লাগলো না ব্যাপারটা দেখে। আমি এবার সোজা নাস্তা নিয়ে এসে রুমে আসলাম। দেখি নীলার আপু আমার অবস্থা ফিল করতে পেরে হেসেই চলেছে। আমি এবার খাবার প্লেটটা হাতে ধরিয়ে দিয়ে, আঙ্কেল আমার যতটুকু সামর্থ্য আমি ততটাই প্লেটের মধ্যে জোগান দিতে পেরেছি। নীলা আমার দিকে একটা রাখি লুক দিল। আমি এবার ওদের থেকে দূরে গিয়ে মেঝেতে বসলাম। নীলার সাথে সাথে উঠে, অফ্র এখানে এসে বসো। না নীলা তোমরা বসো। নীলা সোজা আমার কাছে এসে আমার হাত দুটো ধরে, তোমায় যেতে বলছি না? ওই নীলার আপু আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আমি হেসে এসে, আঙ্কেল আপনি তো খাচ্ছেনই না। নীলার আপু হেসে, আঙ্কেল ব্যাপারগুলো বলতে। নীলা সাথে সাথে আমার হাতে একটা চিমটি কেটে দিয়ে, ওই তোকে কি সব জানতে হবে নাকি? লজ্জা করে না? আমাকে নীলার আপু পাশে বসিয়ে দিল, আর আমার পাশে নীলা। আমি নীলা থেকে একটু দূরে বসলাম। নীলার আপু ওই কথাটা
মানে নীলাকে ভুলে যাওয়ার কথাটা আমার বারে বারে মন এড়িয়ে যাচ্ছে। আমার মনে বড় ব্যথা দিচ্ছে, তবুও হাসি মুখে আছি। কথায় আছে না, ছেলেদের বুক ফাটলেও তা কোনোদিন কারো কাছে প্রকাশ করে না তারা। নীলা আপু আমার হাতে হাত রেখে কিভাবে যে বোঝাবো আমি নীলার উপর কতটা আকৃষ্ট হয়ে পড়েছি। সেটা যদি আজ নীলা আপুকে বোঝাতে পারতাম, তাহলে হয়তো আমার মনে চালা কিছুটা হলো মৃত্যু। আমি আবারও নীলা আপুর দিকে তাকিয়ে জি আঙ্কেল পারবো। নীলার উপর অবাক হয়ে নীলা হেসে হেসে ও ছাড়ো তো। ওই আমি এখন একটা বিষয় বুঝতে পারছি না, যে এরা এতজন এত হাসাহাসি কেন করছে। আমাকে নিয়ে ব্যঙ্গ করার কি আছে? নীলা আমার কাঁধে হাত রেখে ওই কি তুমি আমায় ভালোবাসো না বলো? উফ, জানি না, বাট কেন? অভ্র, আমি ভেবেছিলাম তোমায় একটা সারপ্রাইজ দিব, তুমি তো পুরোই নষ্ট করে দিলে। সারপ্রাইজ মানে? না, আর সেটা দিবই না। নীলার উপর আমাদের দুজনের কাণ্ড কারখানা দেখে বাইরের দিকে তাকাতে থাকলো। হয়তো নীলার উপর লজ্জা পাচ্ছে আমাদের একসাথে এভাবে কথা বলতে দেখে। নীলার উপর এবার উঠে আঙ্কেল এই তো এলেন, আর একটু বসুন। আচ্ছা আঙ্কেল, এটা বলে আঙ্কেল বাইরে বেরিয়ে গেল। নীলা ডেকে আমার উপর চেপে কি এই, তোকে আমি বিয়ে করব? আর সম্ভব না, তোমার আব্বু তো বললো তোমাকে ভুলে যেতে। তুমি কি সত্যি আমায় ভুলে যাবে নাকি? জি, পরিস্থিতি আমাকে বলতে সক্ষম হবে। নীলা আমায় রাগ দেখিয়ে যা, ভুলে যা তো আমায়, যা, তুই তো আমায় ভালোই বাসিস না। এটা বলে মুখ ফুলে আমার বুকে মাথা গুঁজে দিল। হায়, এতক্ষণ আমি এত কষ্ট পাচ্ছিলাম, বাট নীলার মাথা আমার বুকে আসতে কেন যাই না সব কষ্ট কোন থেকে নিজের পথ খুঁজে নিল। এবার নীলা আমার বুকে মাথা গুঁজে আমাকে জড়িয়ে ধরে জানতে চেয়েছিল না কি সারপ্রাইজ? জি কি? আমাদের সম্পর্ক আব্বু মেনে নিয়েছে, আর আব্বুকে আমি একটু মজা করার জন্য বলেছিলাম, বাট তুমি সব নষ্ট করে দিলে। কোথায় বলবে নীলাকে ছাড়া আমি বাঁচবো না, আমি নীলাকে ভুলতে পারবো না, ওসব কিছু না, আমি ভুলে যাব। কুত্তা দিলাই একটা। এটা বলে আমার বুকে কিল ঘষে মারতে লাগলো। নীলার কথা শুনে আমার চোখেতে নিজের অজন্তের পানি এসে গেল আনন্দের। আমি নীলাকে চেপে ধরে নীলার মাথার উপরে মুখটা রেখে একটা লম্বা শ্বাস নিয়ে নীলার মুখটা তুলে নীলা তুমি সত্যি বলছো? নীলা আমার এমন কথা শুনে কেমন ব্যাপারটা কাকিয়ে গেল। আরো বিশেষ করে আমার চোখের পানি দেখে নীলাও চোখের পানি কেমন যেন জমতে দেখা গেল। নীলা আমার চোখের পানি মোছাতে মোছাতে অব্র, সত্যি বলছি আমি। আর হ্যাঁ, আমি চাই না তোমায় ছাড়া অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে। তুমিই আমার স্বপ্ন, এখন সব থেকে বেশি প্রিয়। এটা বলে আবার আমার বুকে মাথা গুঁজে কান্না করা শুরু করে দিল। আমি নীলার মাথায় একটা কিস করে আমি তোমাকে অনেক ভালোবাসি, বাট কি বাট? তুমি কি পারবে আমার জোটানো ওই খাবার খেতে? নীলা আমার বুকেতে ফুপিয়ে ফুপিয়ে চাই না কোনো রাজবাড়ি, চাই না কোনো রাজকীয় খাবার, চাই না কোনো রাজ্য, আমি শুধু তোমায় পেতে চাই, আর তোমার মমের রাজত্বে একটু জায়গার অংশীদার হতে চাই। তাই নীলা আমার দিকে তাকিয়ে এটা বলে নীলা আমার কপালে একটা আলতো জয় কিস করলো আর বলল খুব ভালোবাসি আমার এই পিচ্ছি বাবুটাকে। এই ছাড়ো। না, ছাড়বো না। কেন? আমি তো আমার বাবুটাকে জড়িয়ে ধরে আছি। জানি তো, তুমি কি জানো যে জড়িয়ে থাকাতে কি কি হতে পারে? জি না, আমাদের একটা বেবি হবে নাকি? ভাইরে, আমি তো লজ্জায় পুরো লাল হয়ে গেছি নীলা ওরকম কথা শুনে। তোর পাগল নাকি? তবে বলছি এবার জড়িয়ে থাকতে থাকলে কেউ দেখে নেবে তো। দেখুক না, আমি মানা করেছি নাকি? ইস, আমার বুঝি লজ্জা করে না? আইসে রে আমার লজ্জাবতী বল। এত লজ্জা করলে বাসরাতে কি হবে শুনি? কি হবে? তুমি জানো না নাকি? না তো, জানি না। কি? বলতে পারবো না। কেন? তাই তাহলে আমি বলে ফেলি? এই না না না, তোমার পাঠক ভাইয়া আছে না? তাতে কি? চুপ, না হলে কিন্তু মার খাবা। খেতে চাই তো তোমার এই দুষ্ট টোরে মিষ্টি মার। নীলা মুচকে এসে তা তো হবে না মশাই। কেন গো? ওটা পেতে হলে অনেক কষ্ট করতে হবে যে। তাই তাহলে চলো আজই খেতে লাঙল দিয়ে ফেলি। নীলার সাথে সাথে আমার চুল টেনে এই কুত্তা চুপ। আমি নীলা দুটো হাত শক্ত করে ধরে চলো না। না বাবু প্লিজ। মন করছে তো খুব। কি? তোমাকে আমার বেবি আম্মু বানানোর। আমি এখন নিজেই বেবি, আমায় আবার বেবির আম্মু বানাবে?
তো সেই বেবির আম্মু আমার সাথে এমন গুলো গুলো করছে। অভ্র তুমি এমন কেন? কেমন? এত মজাদার একটা মানুষ কিভাবে হয়? যাই না, হয়তো স্পেশাল কারোর জন্য হয়। ও তাই, তার মানে আমি স্পেশাল। জি বাবু। নীলা আমাকে আবার চেপে ধরলো খুশিতে। আই লাভ ইউ বাবু। লাভ ইউ টু বাবু। নীলাকে আজ অসাধারণ লাগছে। একটা নীল রঙের কামিজ পরে আসছে, কানে হালকা দুটো ঝুমকা, আর ঠোঁটে হালকা লিপস্টিক। নীলা ঠোঁটের নিচে তিলটা আমাকে বারে বারে ক্রাশ খেতে বাধ্য করছে। মনে হচ্ছে এই সেই মেয়ে যাকে আমি আমার মনের রাজ্যে রানী বানাতে পারবো। নীলা আমার দিকে তাকিয়ে, নীলা শোনো, বলছি রাস্তায় বেশি ঘোরাফেরা করবে না। কেন? তাই? আরে বাবা, বলছো না কেন? তোমার রূপের আগুনে তোমার চারিপাশে থাকা মানুষজন চলছে যাবে। নীলা লজ্জা পেয়ে এত হেসো না। কেন? তোমার হাসিতে যে পরিমাণ সুগার হয়েছে তাতে আমার ডায়াবেটিস হওয়ার চান্স বেশি। তখন আমার ড্রাইভার কিনে বেশি। তাই সমস্যা নেই বাবু, তোমার শ্বশুর ডাক্তার। আমি তো শ্বশুরের পেশেন্ট হতে চাই না। তুমি কার হতে চাও শুনি? আমি তো তার মেয়ের পেশেন্ট হতে চাই। তুমিও না? এটা বলি আমার কোলে চেপে গিয়ে আমার বুকে মাথা রেখে, অভ্র কথা দাও, আমায় ছেড়ে দূরে কোথাও যাবে না। আমাকে তো যেতেই হবে। নীলার সাথে সাথে কেমন যেন হার্টবিটটা বেড়ে গেল আমার কথাটা শুনে। মানে 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 আমাকে তো প্রতিদিন ঠিক সময় যেতেই হবে, তাই না? ভাই রে, নীলা এখন আমার উপরে খেপে গেছে রে ভাই। রেগে পুরো আগুন। ওকে আর টাচ বন্ধ করতে পারছি না। আমার ঘাড়ের উপর চেপে আমার চুলগুলো টেনে, আমার ঘাড়ের উপর চেপে আমার চুল টেনে ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। এই ছাড়ো বাবু, কি করছো? চুলে লাগে তো। তোকে আজ আমি মেরে শেষ করে দিব। তুই এমন ভাবে কথা বলবি কেন? জানিস না আমার কষ্ট হয় বলে। আচ্ছা বাবু, সরি, এখন ছাড়ো। না ছাড়বো না, তুমি অনেক বড় শয়তান। এটা বলি রেগে আমার বাসা থেকে বেরিয়ে স্কুটি নিয়ে চলে গেল। উফ আল্লাহ, এই মেয়ের কি রাগ রে ভাই। নীলা রাগ করে চলে গেল। কি আর করব, আমি বসে আছি, কিন্তু মন মানতে চাইছে না। যদি পাগড়িটাকে একটাবার চোখের সামনে পেতাম না, তাহলে মনেতে অনেক শান্তি পেতাম। দুপুর হয়ে এলো, আমি এবার খাবার আনতে হোটেলে যাব। ঠিক তখনই নীলা আমাদের বাসার সামনে এসছে। রায়হান, রিয়া। আমি জানলার দিকে মুখ বাড়িয়ে, ওরা বাসায় নেই, আসছি দাঁড়াও। ভাই রে, নীলা কোনো কথা না বলে দেখি বাসায় এলো, আর হাতে খাবারের ধরে ওগুলো এক সাইডে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক তখনই, এই নীলা, আমি না বলেছি প্রতিদিন বাসায় খাবার পৌঁছানো লাগবে না? নীলার সাথে সাথে রেগে গিয়ে, এই শোনো, তোমায় দিয়ে যাইনি, ভাই বোনদের দিয়ে যাচ্ছি। নীলার রাগ দেখে আমি নিজে ভয় পেয়ে যাচ্ছি। আমি কেমন যেন গলিয়ে যাচ্ছি। তো তাই বলে প্রতিদিন? নীলা মেজাজ দেখিয়ে, আমি না বললাম তোমায় দিয়ে যাইনি? এটা বলেই নীলা বাসার বাইরে বেরোতে চাইল। এই বাবু, কোনো সাড়া না দিয়ে, এই শোনা নীলা আমার পরি, কই গো? আমার কোনো কথার জবাব না দিয়ে আবার স্কুটি নিয়ে চলে গেল। বাপরে বাপ, কি মেয়ে ভাই রে। না, এখন ওর কাছে যাওয়াটা ঠিক হবে না, নয়তো ও আমার মেয়ের ঠ্যাং ভেঙে দেবে। নীলা যেহেতু খাবার দিয়ে গেল, আমি কোনো রকম হোটেল থেকে এগোলাম না। কিছুক্ষণ পরে দেখি আমার বাসার বাইরে ফারিয়াও আসছে। আমি তো দেখে অবাক, এই ভর দুপুরে ফারিয়া আবার এখানে কেন? কোনো আবার অঘটন ঘটাতে আসে না তো? সোজা আমার বাসার ভেতরে ঢুকে, অব্র আসো না। কেন? আসো না। আমি একটু মেজাজ দেখি, পারবো না। আর আমার পাশে আপনার কাজ কি? ফারিয়া একটু মুখ ফুলিয়ে, অব্র আসো না। এটা বলে আমার দুটো হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে গেল, আর ডিকি খুলে আমার থেকে কিছু থলে ধরে দিয়ে, এগুলো তোমাদের জন্য। থলেগুলো বেশ ভারী, বাট কি আছে এর মধ্যে? কি এগুলো? কিছু তোমাদের জন্য খাবার আর কিছু তোমাদের জন্য ড্রেস। আমার তো শুনেই পুরো মেজাজ খারাপ হয়ে গেল। না, আমাদের আপনাদের কিছু লাগবে না। ফারিয়া কিছুটা হেসে, আরে বাবা, আমি তো তোমার হবু বউ, আর আমি দিলে ক্ষতিই বা কি? আমি বলছি না আমি নিতে পারবো না। আর কে আমার বউ? কেন আমি? দেখুন ফারি ম্যাম, আপনি বামন হয়ে চাপ ধরতে পারবেন না। আর যদি ধরতেই হয়, আপনাকে নয়, আমি নীলাকে সিলেক্ট করব। আর করেওছে। সাথে সাথে ফারিয়া রেগে চলে, এই, আমি কি খারাপ দেখতে? আমি কি এতই বিশ্রী নাকি যে আমায় তোর জীবন সঙ্গী করতে প্রবলেম হচ্ছে এত? আপনি দেখতে মাশাআল্লাহ, তবে আপনার মনটা বিশ্রী। আপনি আমাকে ব্যবহার করতে চলেছেন। আপনি তো আমার বিয়ে করবেন আপনার আব্বুর সম্পত্তির ভাগ পাওয়ার জন্য। অব্র,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সব সম্পত্তি তো তোমার আর আমারই থাকবে, তাই না? আমি চাই না কোনো সম্পত্তির ভাগ। আমি তো তাকেই চাই যে আমার নিজের থেকেও বেশি ভরসা দিয়ে আমার নিজের বুকে আঁকড়ে ধরে রাখবে। ফারিয়া ওই রোদে দাঁড়িয়ে ওর ফর্সা গাল দুটো পুরো লাল টকটক হয়ে গেছে। দেখতে খারাপ নয়, খুবই সুন্দর লাগছে। বুঝতেই তো পারছেন, বলকদের সব মেয়েরাই দেখতে খুব আহামরি হয়। ফারের গোটা মুখটাতে ঘাম চড়তে লাগলো। আমি ওই থলেগুলো ওর গাড়িতে তুলে আবার আমি রুমে এসে বসে আছি। মেয়েটা ওভাবে দাঁড়িয়ে থাকা দেখে আমার ভালো লাগলো না। মেয়েটা কেমন ভাবে রোদে দাঁড়িয়ে আছে, তাই আমি একটা ছাতা নিয়ে ওর কাছে যেতেই ফারিয়া কিছুটা মুচকে মুচকে হাসছে। আমি ছাতাটা বাড়ি দিয়ে, এই নিন ছাতাটা মাথার উপর দিন। মানে কি আবার? আপনি তো মনে হয় এখান থেকে এখন আর যাবেন না, তাই না? তাই ভাবলাম আপনি কেন রোদে দাঁড়িয়ে থাকেন, আর আপনার এত সুন্দর সৌন্দর্য কেন রোদে চলে, তাই ছাতাটা দিতে এলাম। আর হ্যাঁ, বাসায় একটাই ছাতা আমাদের, কাইন্ডলি যাওয়ার সময় দিয়ে যাবেন। ফারি কিছুটা ইমোশনাল হয়ে, তবু আমায় তুমি বাসার ভেতরে নিয়ে যাবে না? সরি, গরিবের বাসায় আপনি ঢুকলে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। আমার বাসা অনেক নোংরা, দুর্গন্ধ, আর সব থেকে বড় কথা হলো কি, বাসাটা একটা এতিমখানা। আর আমি চাই না আপনি সেটাকে বেশি করে ঘৃণা করেন, সেটার ভেতরে আপনি পা রাখুন। এটা শোনার সাথে সাথেই, অব্র, তোমায় যদি আমি নিজের না করতে পেরেছি তো আমার নাম ফারিয়া নয়। এটা বলে আমার ছাতা ধরিয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল। ফারিয়া কেমন চলতে দেখে আমি আজ খুব খুশি হলাম, কারণ আজ ওর যোগ্য জবাব দিতে পেরেছি। আমি এবার রুমে এসে বসলাম। বাসায় একটা ইলেকট্রিক ফ্যান ছিল, সেটাও দেখি এখন আর ঘুরছে না, হয়তো খারাপ হয়ে গেছে। তাই হাত পাখাটা নিয়ে এদিক ওদিক দুলাচ্ছি। কিছুক্ষণ পর দেখি সবাই হাজির হলো, মানে আমার ভাই বোনরা সবাই এতক্ষণে বাইরে খেলাধুলা করছে, সবাই চলে এসছে। বাসায় আসতে আমি ওদের সবার খাবার দিলাম। আমি প্রতিদিন সবার শেষে খাই, যতটুকু ওদের দিয়ে বেঁচে থাকে, কারণ আমি ওদের বড় ভাই। এখন আমি ওদের আপু আম্মুর মতো। সবার খাওয়া দাওয়া ছাড়িয়ে আমি খাওয়া সারলাম। এই কদিন পেট পুড়ে খেতে পাই, মানে যতদিন নীলা খাবার দিয়ে যাচ্ছে। এর আগে তো ওদেরই পেট পুড়ে খাওয়া হতো না, তাহলে আমার কিভাবে হবে? খাওয়া সেরে বিছানায় শুয়ে আছি, কপালে ডানাতে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাতে পারছি না। শুধুই নীলার মায়াবী রাগের মুখটা মুখের সামনে আসছে, আর আমি নিচে মুচকে মুচকে হাসছি। নীলা এখন হয়তো আমার জন্য খুব রেগে আছে। নীলার দেওয়া মোবাইলটা পাশে রাখা আছে, যদি নীলা কল করে সে আসে। আমার আর ঘুম হলো না, প্রায় সন্ধ্যা হতে চলল, কিন্তু এখনো কোনো কল করলো না। খুবই রেগে আছে, এটা বুঝতে পারলাম। আমি এবার ঠিক করলাম নীলার বাসায় গিয়ে নীলার রাগটা ভাঙিয়ে পাগলিটাকে একটাবার দেখে আসবো। মনটা একদম মানতে চাইছে না। নীলার বাসাটাই আমি জানি, সো কোনো প্রবলেম নেই। বাসার সামনে গিয়ে কলিং বেল টেপার কিছুক্ষণ পরই দরজার খুলে দিল। বাসার সামনে গিয়ে কলিং বেল টেপার কিছুক্ষণ পরই দরজাটা খুলল নীলা। আমাকে দেখি আবার দরজাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই আমি আমার দুটো কান ধরে, এই সরি প্লিজ বাবু। নীলা এবার দরজা খুলে সোজা চলে গেল বাসার ভেতরে। আরে বাপরে, আজ তো দেখি মনের খুব রেগে আছে। এমন কি বললাম রে বাবা, শালা এত রাগ। আমি এবার দরজা বন্ধ করে নীলার কাছে গেলাম, দেখি মুখ ঘুরিয়ে বসে আছে। আমি ওর পাশে দাঁড়াতেই ও টের পেয়ে, কি ব্যাপার, এখানে কি? ব্যাপার মানে? জি, আপনি এখানে কেন? আপনার তো অন্য মেয়ের কাছে যাওয়ার কথা। ইসরে, সেই কথা নিয়ে পড়ে আছে। আমি এখানে কারণ এটা আমার হবু শ্বশুর বাসা, আর সব থেকে বড় কথা হলো আমি এখানে এই জন্য এলাম কারণ আমার পাশে শ্বাসকষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমার হার্টবিটটা থেমে যাচ্ছে বারবার। কেন? অক্সিজেন ছাড়া কি হার্টবিট চলে? ও, তা এখানে কি করো? হসপিটাল যাও, অক্সিজেন তারা দেবে। আমার অক্সিজেন তো আমার সামনে দাঁড়িয়ে আছে। এই অক্সিজেন পৃথিবীর সব অক্সিজেনকে হার মানায়। মানে? তুমি তো আমার অক্সিজেন, আর তোমাকে দেখি তো আমার হার্টবিটটা চলে। নীলা কিছুটা মুচকে আসলো আমাকে বসতে না দিয়ে। হার্টবিট না, আরো কিছু। ফ্লাইটিং এর মাস্টার তো আপনি। তা এভাবে কয়টা মেয়ে পটিয়েছেন শুনি মিস্টার পণ্ডিত মশাই? আমি ফ্লাইটিং করি না, সবে মনের একটা অংশের অনুভূতি। ও মাগো, চুরু লাগ। এটা বলে নীলা আমার কাঁধে মাথাটা রেখে খুব জোরে হাসতে লাগলো। আমি নীলাকে ওভাবে হাসতে দেখে, এই চেপে এভাবে হেসে না, কিন্তু আমি কিন্তু থানায় ডায়েরি করব। কেন? তোমার হাসিটাতে এতটাই মিশে আছে যে কারোর মন চুরি করে নিতে পারে, আর আমার মন তো অলরেডি চুরি করেই নিয়েছো। তাই? তুমি তো আমার, তাহলে অবশ্যই তোমার নামটাও আমার। বাট তুমি তো বিনা পারমিশন মন নিয়েছো আমার থেকে। একটা চোর নি তুমি। কি আমি চোর? উফ, সরি, আমার মন চুরি করা এক মহাবড় চোর
নীলা এবার আমায় একটা দেওয়ালের সাইড নিয়ে গিয়ে অভ্র, তোকে আমি কিন্তু মেরে ফেলবো। চড়িনি। ওই চুপ করো, নয়তো তোমার যা আছে সব চুরি করে নিব। মানে কুত্তা কিচ্ছু যেন বোঝে না। কি বলবা তো? তুমি অনেক ফাজিল, তোমায় বললে তুমি আমার সব চুরি করে নেবে। আরে বাবা, কি চুরি করবো? নীলা এবার খুব হাসতে লাগলো আর আমার বুকে মাথা দিয়ে, ওই যে ওগুলো গো। আরে ভাই কোনটা? ও ওয়েট, দেখাচ্ছি। এটা বলে আমার সেটা বোতামটা খুলতে লাগলো। আমি এবার পুরোটা বুঝতে পেরে, ও ভাই সাফ, আমি সাথে সাথে নীলার দুটো হাত ধরে, এই এই, না না, সবাই দেখছে তো ভিডিওটা। তাতে কি, আমি তো সব চুরি করবো আজ। ওয়েট, তোমাকে করতে হবে না, আমি তো আছি। এটা বলি আমি নীলার ঘাড়ে একটা কিস করতেই নীলা কিছুটা ঝাঁকুনি দিয়ে উঠলো। নীলা কিছুটা ভয় পেয়ে, অভ্র, আমি তো মজা করছিলাম বাবু না। হুম, আমি তো চাঁদও দেখবো আর চাঁদের চোষনা দেখবো। প্লিজ অভ্র বাবু, প্লিজ বাবু। চুপ। আমি নীলার কানের কাছে গিয়ে ফিস করে বললাম। আমি আবারও একটা কিস করতেই নীলা ওর চোখ বন্ধ করে আমাকে খুব জোরে চাপটে ধরলো। অভ্র বাবু প্লিজ, ভয় করছে। আমি আবারও কানের কাছে ফিস করে, আমি তো আছি, কিচ্ছু হবে না। প্লিজ অভ্র, প্লিজ ছাড়ো না। আমি আবারও দুষ্টুমি করতে থাকলাম। নীলা আরো কেমন করছে আর বলছে, প্লিজ বাবু, ভয় করছে গো, প্লিজ ছাড়ো না। আজ নয়, অন্যদিন যা করার করবা, ভয় করছে গো। এই চুপ করো না গো, আমি বলছি না কিচ্ছু হবে না। আস্তে আস্তে নীলার শ্বাস প্রশ্বাস গতি পেরিয়ে চলেছে আর নীলাও এখন আমাকে জড়িয়ে ধরে খুব করে জোরে। উফ ভাইরে, কি একটা ফিলিংস সেটা, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা ভালোবাসা যাদের ঝাপ্পি খেয়েছে তারাই বোঝে কতখানি মজা এতে। এরপরে যেটা হলো সেটা তো পুরোই ইতিহাস। আমি এখনো নীলার কাছেই আছি, কারণ নীলার আপু আজ বাসে ফিরবে না। চেম্বার থেকে শুধু হসপিটাল যেতে হবে, কেননা তার রাতে ডিউটি আছে। এখন প্রায় রাত 12টা বাজে। ওইদিকে আমার ভাই বোনদের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আমি নীলাকে এখনো বলিনি বাসে যাওয়ার কথা, না তো রেগে যেতে পারে। এখন তো আমাকে বাসে যেতেই হবে। বাবু, কি হলো? বাবু উঠে বসো, আমার যেতে হবে তো। কই যাবে তুমি এত রাতে? বাসায় যেতে হবে তো পাগলি, ওরা সবাই একা আছে তো। বাবু একটু পর যেও। না বাবু, আমাকে বাসায় যেতেই হবে, রাত তো অনেক হলো। বাবু প্লিজ। বাবুরা ভয় পাবে, ওদের একা থাকতে সমস্যা হবে। আচ্ছা তাহলে আমিও যাব। কই যাবা তুমি? কেন, তোমার বাসায়। পাগল নাকি তুমি? ওখানে কি করবে শুনি? ঘুমাবো, চলো। না, তুমি এখানে ঠিক আছো, আর কেউ দেখে নিলে সিক্রেট হবে। এই সিক্রেট মানে কি? আমি তো তোমার হবু বউ, তাই না? আমার তো অধিকার আছে ওখানে আমার তো অধিকার আছে ওখানে থাকার। কোথায়? উফ আল্লাহ, এই মেয়েকে বোঝানো কঠিন ব্যাপার। আচ্ছা চলো তাহলে। এবার আমরা দুজন আমাদের বাসায় চলে আসলাম। দরজা খোলা আছে, সবাই ঘুমিয়ে গেছে। রায়হানকে টাকা দিয়ে গিয়েছিলাম আর বলেছিলাম আমার আসতে লেট হলে হোটেল থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিবি, তাই ওরা তাই করেছে। বাসায় আসতেই কেমন যেন ক্ষুধা লাগছে, দেখি খাবারও আছে একটু। আমি তো একা খেতে পারি না, নীলাও রয়েছে। আজ ওরা দেখি গোটা তক্তাটা ঘিরে ঘুমাচ্ছে, তাই আমি আর কি করার, আমি মেঝেতেই বিছানা পেতে। আসুন মহারানী, নীলা একটু আশ্চর্য হয়ে এখানে ঘুমাতে। আমি জানি নীলার প্রবলেম হবে মেঝেতে ঘুমাতে। নীলা তবুও কোনো কথা না বলে ওকে বলল। এবার নীলা মেঝেতে শুয়ে পড়ল। ও আমার এদিকে তাকিয়ে আছে, ও আমার দিকে তাকিয়ে আছে। আমি পুরাই বুঝতে পারছি নীলার প্রবলেম হচ্ছে, তাই আমি আমার মাথায় বালিশটা নিয়ে ওর কোমরের কাছে গিয়ে, এবার ঠিক আছে নীলা, আর কোনো সমস্যা হবে না তোমার? কই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এই নাও বালিশ, তুমি মাথায় দাও। আরে না, আমার লাগবে না, তুমি তোমার নিচে দাও, আরাম পাবে। আমার আরাম তো তোমার পাশে শুয়ে তোমাকে দু চোখ ভরে দেখা। তাই? জি আমার বাবুটা। অভ্র, তোমার কি কিছু সমস্যা হচ্ছে? কই না তো। কিছু তো একটা হচ্ছে, খুলে বলো। ও আরে বাবু, কিচ্ছু হয়নি। আমি একটু মেজাজ থেকে কথাটা বলতেই, আচ্ছা যাও ঘুমো, বাই। এটা বলি আমার থেকে মুখটা ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর আমার দিকে মুখ ঘুরিয়ে গাল দুটো ফুটিয়ে, কুত্তা, আমি যে এতক্ষণ অভিমান করে আছি একবারও মানতে এলো না। আমি ওর দিকে তাকিয়ে আছি আর হাসছি, আর মাঝে মাঝে জিভ বের করছি।
ওকে আরো রাগানোর জন্য। এই রাগাবে না। আমি তো ওকে রাগাচ্ছি না, আমি তো একজনকে জ্বালাচ্ছি। এটা বলে আমি আবার জিপ বের করতেই আমার জিপটাতেও একটা কামড় বসালো। রাগ খুশি ঝাড়ু বলছি। আমার রাখবে আর রাখবি, বল আমাকে। না, আর কখনো রাগাবো না। এবার নীলা আমার জিপটা ছেড়ে আমার ওপরে পা তুলে দিয়ে আমাকে খুব জোরে চেপে জড়িয়ে আছে। এই অভ্র, চলো না আইসক্রিম খাই। পাগল নাকি? অনেক রাত, এদিকে আবার আমার ওয়ালেটের অবস্থা খারাপ, টাকা নেই বলেই চলে। চলো না গো বাবু, প্লিজ। না, রাত অনেক। তুমি যাবে কিনা? এবার আমার গোটা মুখে কিস করতে লাগলো। ভাই রে, কি যে ভালো লাগছে। হাই, কিসটা যদি সবসময় পেতাম। এবার চলো বাবু। উফ আল্লাহ, তুমি যদি এমন করে কিস করো তো আমি না গিয়ে পারবো? আমি উঠে আমার ওয়ালেটটা চেক করতেই আমি দেখলাম যা টাকা আছে ওতে নীলার একটা আইসক্রিম দামটাও হবে না, মাত্র 350 টাকা পড়ে আছে। আমি আর নীলা বেরিয়ে পড়লাম আইসক্রিম খেতে। সারা শহরের বুক অন্ধকার নেমে এসেছে। ল্যাম্পপোস্টের আলোতে দুজনে একে অপরের হাত ধরে নীলা আমার কাঁধে হাত রেখে হাঁটছে। রাস্তায় দেখলাম একটা আইসক্রিম রেস্টুরেন্ট। ওইখানে ঢুকে নীলা আমাদের দুজনের জন্য 2 পিস আইসক্রিম অর্ডার দিল। আমার তো সাথে সাথে মুখটা কেমন থুর থুর করে উঠল। আমার কাছে তো অত টাকা নেই। আমি ভয়ে ভয়ে খাওয়া শেষ করতেই নীলা, ওয়েটার বিল প্লিজ। ওয়েটের সামনে এসে আমি সাথে সাথে আমি দিচ্ছি। এই ভাইয়া এদিকে আসো। নীলের সাথে সাথে, না তোমায় দিতে হবে না। এটা বলে মোবাইলের ব্যাক কভার খুলে টাকাটা বের করে, এই নেন ভাইয়া, চেঞ্জ লাগবে, টিপস রেখে দিন। আমি নীলার থেকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎই এই যে যাবে কিনা? আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে বের হলাম। আজ আকাশে চাঁদ উঠেছে। চাঁদের জ্যোৎস্নাতে নীলাকে আরো অপূর্ব সুন্দরী করে তুলেছে। নীলার চুলগুলো খোলা আছে, আমি এতক্ষণ নোটিসই করিনি। সাথে সাথে আমি নীলার চুলের খোপা বেঁধে দিলাম। নীলা আমার দিকে তাকিয়ে, কি হলো? চুল খোলা ছিল তাই বেঁধে দিলাম। কেন? তুমি জানো না, রাতে মেয়েদের চুল খোলা রাখলে শুনেছি নাকি তাকে প্রেত আত্মা ভর করে। সাথে সাথে নীলা ভয়ে আমাকে জড়িয়ে ধরল। তোমায় এসব এখনই বলা লাগবে? পরে বলতে পারো না? বুঝলাম এটা ভয় পেয়েছে। নীলা আমাকে চেপে জড়িয়ে ধরে আছে। এই ভাগলি, আমি আছি তো, ছাড়ো। না, আমি ছাড়লি আমায় ভূত নিয়ে চলে যাবে। উফ আল্লাহ, আমার বুক থেকে তোমাকে কেউ ছিনে দিতে পারবে না। না, তবু আমার যে খুব ভয় করছে। ওকে বাবা, তুমি আমার সামনে হাঁটো আর আমি তোমার পেছনে পেছনে হাঁটছি। পারবো না যদি আমার সামনে ভূত এসে দাঁড়ায়। আচ্ছা, তাহলে তুমি আমার পেছনে হাঁটো। পারবো না যদি আমার পেছনে ভূত এসে আমায় নিয়ে চলে যায়, তুমি তো টেরই পাবে না। আমি নীলার কথা শুনে পুরো পাগল হয়ে যাবো মনে হচ্ছে। শালা পড়ে কি পাপা কাম করলাম রে। আচ্ছা বাবা, তুমি আমার বুকে মাথা দিয়ে হাঁটো। নীলা এবার হেসে, আমি তো এটাই চাইছিলাম। তাই চলো এবার। এবার আমরা দুজনে রাস্তায় হাঁটছি। আচ্ছা নীলা, তুমি তো ওখানে টাকা দিলে। এমনি। তুমি না দিতেই পারতে, আমি তো দিতাম। দেখো অভ্র, আমি সেসব গার্লফ্রেন্ডদের মতো না যে বয়ফ্রেন্ডের টাকায় রেস্টুরেন্টে পাবে মস্তি করব। আমি তো সেই তোমার প্রিয় মানুষ হতে চাই। আমি তো তোমার সেই প্রিয় মানুষ হতে চাই যে তোমার খালি পকেট দেখেও তার শেষটা দিয়েও বলবে, হেই নাও অভ্র, এটা দিয়ে আজ আমাদের যেভাবে হোক দিন পার হয়ে যাবে। তবু নীলা দেখো, তুমি তোমার জিয়ে, সো আমার কর্তব্য তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে বিল পেমেন্ট করা। কর্তব্য এখন পাশে রাখো। যখন একটা জব পাবা তুমি, তখন এমন রোমান্টিক কথা বলেন। ওকে, এখন বাসায় চলে। জি যাচ্ছি তো। হুম। এটা বলে আমার ওকে আরো মাথাটা গুঁজে কেমন করে যেন। এই দাঁড়াও দাঁড়াও। সাথে সাথে আমার বুকটা কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি নীলার চারদিকে তাকিয়ে, কি কি হলো? নীলা এবার হো হো করে হেসে ওঠে। এই নাও, মোবাইলটা পকেটে রাখো, হাতে নিতে সমস্যা হচ্ছে খুব। আমি এবার খুব রেগে গেলাম। আসলে এভাবে কেউ করে? আমি নীলাকে ছেড়ে আমি হনন করে ওর সামনে হাঁটছি। অবশ্য নীলা আমার পেছনে পেছনে হাসছে আর হাসতে হাসতে আসছে, আর মাঝে মাঝে ছুটে এসে আমার পিঠে চেপে বলছে, লাভ ইউ বাবুটা। আমি ওকে নামিয়ে আরো জোরে জোরে হাঁটছি। আমরা এবার বাসায় পৌঁছালাম। আমি পেছনে শুয়ে পড়লাম নীলার অপোজিটে মুখ করে। নীলাও আমার পাশে শুয়ে আছে। অনেকক্ষণ আমাকে বিভিন্নভাবে চালাচ্ছে। আমি কোনো রেসপন্স না দিয়ে শুয়ে আছি। এবার নীলা আমার পায়ের ওপর পা তুলে ঘষছে আর মাঝে মাঝে ওর পায়ের আঙুলের নখগুলো দিয়ে আমার পায়ের লোমগুলোকে টানছে। আমার খুব ব্যথা লাগছে, তাই আমি এক ঝটকায় পাটা সরিয়ে দিতেই নীলা আমার ওপরে চেপে আমার বুকে মাথা রাখলো আর চোখ রাঙিয়ে,
এই কুত্তা, নামানোর ট্রাই করছি তবুও তুই এমন করছিস কেন রে? ওই মোটি, আমার নিচে নেমে ঘুমা। লাগছে মানে প্রতিদিন তো এবার এখানে আমিই ঘুমাবো। আমার বুকে লাগছে। এই আইছে, কে তুমি? কোথাকার মরেনি যে ঘুমাতে দেওয়া লাগবে আমার বুকেতে? আমি তোর রাজ্যের মহারানী। হ্যাঁ আসছে, নাম বলছি, মোটকে কোথাকার। এই আমি মোটি না। না, তুমি তো হাতির বাচ্চা। এই অভ্র, ভালো হচ্ছে না কিন্তু। কি করবা শুনি? আমি কিন্তু যা খুশি করতে পারি। ইজ্জত নেবা শুনি? সাথে সাথে নীলা লজ্জা পেয়ে যা দুষ্টু, সব সময় দুষ্টুমি করতে শুধু ইচ্ছে করে, তাই না? তোমার কাছে পেলে ওগুলোই মাথায় আসে বেশি। তাই তুমি তো আমার চাঁদ, যাকে ছাড়া পূর্ণিমা ইম্পসিবল। তাই জি, চাঁদের শরীরও একটা চিটা হলো দাগ আছে, কিন্তু আজ আমি কথা দিচ্ছি তোমার শরীরে কখনো এক চিটাও দাগ লাগতে দেবো না। কোনটা? কলমের কালি। মানে? কিচ্ছু না, যারা পিচ্ছি পন্টের রেগুলার স্টোরি রিড করে তারা বুঝে যাবে। তাই নীলা এবার আমার বুকে মাথা দিয়ে আমার পায়ের উপর পা তুলে ও দুটো হাত পুরো দুদিকে ছড়িয়ে ছিটে ঘুমাচ্ছে, পুরো যেন একটা বেবি। ওর মাথায় আমি হাত পোড়াতে বলাতে আমি যখন ঘুমিয়ে পড়েছি কোনো খেয়ালই নেই। সকালে আমার ঘুম ভাঙতেই আমার সব ভাই বোনগুলো আমাদের দুজনের দিকে কেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর হাসছে। তার মাঝে দেখি ফারিয়া। ফারিয়াকে দেখে আমার রাগ উঠে গেল। ফারিয়া এগিয়ে এসে, রাতেও কি নীলাকে কাছেই রাখো নাকি? জি না মানে হ্যাঁ রাখি তো, কি হয়েছে? ও আমার হপু বউ। নীলা এখনো ঘুমাচ্ছে আমার বুকেতেই মাথা রেখে। আমার কিছু না, তবে ও কি জানে ও যার বুকে মাথা রেখে এমন ঘুমাচ্ছে সেই বুকটাও আমার? আপনার মানে? আমি নীলাকে ভালোবাসি আর নীলাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাই। তা তো হবে না মিস্টার পিচ্চি পণ্ডিত। এটা বলে ফারিয়া হাসতে লাগলো আর একটা কি যেন পারিয়ে ভালোভাবে নোটিস করতে বুঝলাম ওটা একটা স্ট্যাম্প পেপার। সবার সাইন কমপ্লিট, এখন শুধু তোমার আর নীলার সাইন বাকি। সাইন মানে? সাইন মানে সাইন। কিসের সাইন? যদি এই সাইন করে দাও আমি তোমাদের জীবনে কখনো দখল নেওয়ার ট্রাই করব না। নীলা দেখি এবার ঘুম থেকে উঠে গেছে। কখন উঠেছে আমি বুঝতে পারিনি। নীলা এবার ঠিক কথা বলেছিস তো ফারিয়া তুই। জি। সাথে সাথে নীলা ফারিয়া হাত থেকে স্ট্যাম্প পেপারটা গাড়ি নিয়ে নিজে সাইন করে দিয়ে ওর মুখের উপর ছড়ে দিল। যা বেরিয়ে যা ফারিয়া তুই। ফারিয়া এবার আমি বের হব না এই বাসা থেকে, তোরা সবাই এই বাসা থেকে বের হবি আজ এখনই। আমি মাথায় হাত দিয়ে, মানে এটা কি করলেন আপনি? আমাদের এতটুকু ছিল, আজও সেটা আমাদের থেকে ছিনে নিলেন। আমাদের মাথার উপর চারটা আপনি কাটিয়ে নিলেন। লোল। ফারিয়ার কথাটা শুনে আমার সারা শরীর চড়ে উঠছে। নীলকে আমাদের রেগে ওর দিকে তাকিয়ে আছে। আমি ফারিয়ার দিকে রাগি লোকতে হাসি মুখে, আচ্ছা আমি নয় লোল, বাট আপনি তো সেলফিশ। এক কথায় আপনি তো স্বার্থপর। ফারিয়া হেসে এসে, আমি স্বার্থপর, তার জন্যই তো নিজের ভালো লাগা জিনিসটা আজ অন্যের হাতে তুলে দিলাম। মানেটা খুব সোজা। তোমরা দুজন যদি এই স্ট্যাম্প পেপারটা দেখে সাইন করতে, তাহলে তোমাদের আমি রাগানোর এতটা সুযোগ পেতাম না। আমি আর নীলা ফারিয়ার কথা শুনে কেমন চমকে গেছি। ফারিয়া ম্যাম, আপনার একটা কথার মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। না বোঝাটাই স্বাভাবিক। আমি তোমাকে যে কতটা চেয়েছি সেটা আজ অব্দি বোঝাতে পারিনি। দেখুন ফারিয়া ম্যাম, আমি আগেই বলেছি আমি নীলাকে চাই। ফারিয়ার চোখে মুখে হালকা পানি এসে গেল, সাথে সাথে তবু কান্নার ছাপ লুকিয়ে হাসি মুখে, তার জন্যই তো আমার শখের জিনিসটা তুলে দিলাম অন্যের বুকে। নীলা, যত্নে রাখিস আমার শখের জিনিসটাকে। আরে আমি তো কিছু বুঝতে পারছি না। এই ফারিয়া, কি ব্যাপার? খুলে বল, কই দেখি। নীলার সাথে সাথে চোখ দুটো ভালোভাবে ঘষে এটা বলে ফারিয়ার হাত থেকে স্ট্যাম্প পেপারটা ছো মেরে নিল। নীলার পাশে আমি, তাই দুজনে একসাথে একটু চোখ খুলে দিই। আমি তো সারপ্রাইজ। ফারিয়াটা কিভাবে করতে পারে? এটা কোনো রকম প্ল্যান মেক কাজ নয় তো? নীলা খুব খুশি হয়ে আমার একটা হাত ধরে চোখ বন্ধ করে মনের খুশিতে, কবুল কবুল কবুল, আমি এই বিয়েতে মত দিলাম। এই অভ্র, তুমিও কবুল বলো। ফারিয়ার সামনে দাঁড়িয়ে আছে আর নীলার ভাবলামি দেখে ফারিয়া নিজের মুখটা একবার পেছনের দিকে করে চোখের পানি মুছে নিয়ে হাসি মুখে, কি হলো অব্র, তাকিয়ে আছো কেন? কবুল বলো। ফারিয়ার দিকে তাকিয়েও কেমন যে লাগছে নিজের, তবু হাসি মুখে, জি কবুল কবুল কবুল, আমিও এই বিয়েতে মত দিলাম। ফারিয়া আর কান্না আটকাতে না পেরে আলহামদুলিল্লাহ। ফারিয়ার কথা শুনে ভাই বোনেরা একসাথে সবাই আলহামদুলিল্লাহ। নীলার সাথে সাথে উঠে ফারিয়ার কাছে গিয়ে, কিছু না রে, তোরা হ্যাপি থাক। দেখ ফারিয়া,
তোকে যে চায় না তাকে তুই জোর করে তোর কাছে রাখতে চাইলেও সে হয়তো থাকবে, তবে তুই তার থেকে কখনো ভালোবাসা পাবি না। ফারিয়া চোখের পানি মুছছে। জানি রে নীলা, অব্রের জন্য তোকে অনেক কটু কথা শুনতে হয়েছে, তবে বিশ্বাস কর দিনের পর দিন অব্রকে কেমন জানি একটা ভালো লেগে গিয়েছিল। আমার আব্বু মারা যায়নি, শুধুমাত্র অব্রকে নিজের মতো করে পাবার একটা সুযোগ খুঁজেছিলাম। নীলা, আমি সত্যিই স্বার্থপর, কেননা তোর ভাগের জিনিসটা আজ আমি জোর করে নিজের করে নিতে চাইছিলাম। আমি এবার ফারিয়ার সামনে গিয়ে হালকা হেসে, ফারিয়া ম্যাম, এতিমদের ঘৃণা করতেন না আপনি? দেখলেন তো, আপনার ওই আমার প্রতি ঘৃণাই আজ আপনাকে আমাকে ভালোবাসতে শিখিয়েছে, একটা ভালো লাগা শিখিয়েছে। ফারিয়া মাথা নিচু করে, অব্র আমায় মাফ করে দাও প্লিজ, এইভাবে বলে আর লজ্জা দিও না। মাফ করার মালিক তো আল্লাহ, আমি তো মাত্র তার বানানো একটা শরীরের মালিক। আমি মনে পাপ ঘৃণা পুষে রাখি না। আপনি আমায় বলতেন না, আমিও শুনতাম, বাট সেগুলো হয়তো আমার মনে ক্ষণস্থায়ী হতো, কখনো দীর্ঘস্থায়ী হতো না। ফারিয়া এবার আমার হাতে হাত দিয়ে, সরি অব্র। এটা দেখে নীলা জ্বলে পড়ে আগুন হয়ে গেল। তাড়াতাড়ি নীলা আমাদের মাঝে এসে আমার হাত থেকে ফারিয়া হাতটা সরিয়ে আমার কানের কাছে যে ফিসফিস করে, কুত্তা, এত শখ কিসের? নে এবার জড়িয়ে ধর। উফ আল্লাহ, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। নীলা হেসে এসে, ফারিয়া তুই কি কিছু খাবি? ফারিয়া হেসে এসে, আরে না, কিছুই খাবো না। তাহলে তুই এখন বাসায় যা, আন্টি আঙ্কেল চিন্তা করছে হয়তো। সাথে সাথে ফারিয়ার মুখটা কেমন যেন বাংলার পাস হয়ে গেল। ফারিয়া আমার দিকে এগিয়ে এসে আমার গাল দুটো টেনে, অব্র, দেখেছো তোমার বউ তো এখন থেকেই তোমার এত খেয়াল রাখছে, অন্য কাউকে কাছে পর্যন্ত ঠেসতেও দিচ্ছে না। সো সুইট অব্র। এটা বলে আমার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে চলে গেল বাসার বাইরে। সাথে সাথে নীলা মুখ পাকিয়ে, আইসে দরদ দেখাইতে। নীলা এবার আমার সামনে এসে দুটো হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি? আমি চারদিকে তাকিয়ে, ব্যাপার মানে? ব্যাপার মানে জানো না তুমি? ও তোমার গালে হাত দিবে কেন? লে ভাই, আবার ঝগড়া শুরু সাত সকালে। আমি কি করে জানবো ও কেন হাত দিয়েছে? কেন হাত দিয়েছে? ওর দুটো গাল এখনই ভালো করে মুছে আসো, যাও। মানে? আমি এবার বিরক্ত হয়ে, এই তুমি এখন আমার বউ না যে তুমি যা খুশি বলবে আমাকে সেটা মানতে হবে, যাও তো এখান থেকে। নীলার সাথে সাথে আমার খুব ক্লোজে এসে চোখ রাঙিয়ে, মনে নেই একটু আগে আমাদের বিয়ে কমপ্লিট হলো? বিয়ে হয় নাকি? বিয়ে তো ধুমধাম করা হয়, বড় বউয়ের বাসর রাত হয়। নীলা এবার মুখ নামিয়ে মুচকে এসে, বিয়ে তো হবেই। আর তুমি সব সময় বাসরাত কেন করো বলো তো? আমি রেগে। এমনি। নীলা আমার গলার দুপাশে হাত রেখে, আরে বলো না আমার দুষ্টু বরটা। এমনি বললাম তো। উফ বাবা, সরি। তোমার উপর কখনো কথা জোর দিয়ে কথা বলবো না। ওকে, এবার ছাড়ো, ফ্রেশ হবো। ফ্রেশ হবা মানে? জব খুঁজতে। ফ্রেশ হবা মানে কই যাবা? কেন? কেন মানে? বিয়ে করেছি তোমায়, খাবো কি আমি? জব করলে তোমার স্টাডির কি হবে? কি আর করবো, অফ থাকবে। না, জব করা লাগবে না। পাগল নাকি? আমার তো দুদিন পরে জব করা লাগবে। না বলছি তো। এটা বলে নিলা আমার বুকে মাথা রেখে, আমি চাই না আমায় ছেড়ে তুমি সারাটা দিন বাইরে থাকো। থাকলে এটা তো সব স্বামীদের কর্তব্য, নাহলে তোমার ভাত কাপড় যোগান দেবো কিভাবে? না, যাবে না। তুমি জব খুঁজতে, আমি কাছে থাক, আমার কাছে থাকবা প্লিজ। আল্লাহ, এই মেয়ে ভারী আল্লাহ দিত। হঠাৎ টের পেলাম কি যেন দরজার পাশে দাঁড়িয়ে অনেকবার কাশছে। আমরা দুজন তাকাতেই দেখি, হায় মাইরালা, এ তো শ্বশুর আব্বু শালা দুজনেই। লজ্জায় লাল হয়ে গেছি। আমি তাড়াতাড়ি নীলার আব্বুর কাছে গিয়ে, আঙ্কেল আপনি এখন এখানে? জি, এখানে আসতে হলো। বাসায় গিয়ে দেখলাম বাসায় তালা ঝুলানো। নীলা আমতামতে করে, ডুপ্লিকেট? ঠিক তো আব্বু তোমার কাছে আছে, তাহলে এখানে আসতে হলো কেন? ভারী স্বার্থপর হয়ে গেছিস তুই নীলা। তোর বাসায় এসেছি বলে এত কৈফিয়ত দিতে হবে, আর ওইদিকে বিয়েটা না জানি করে ফেলেছিস শুনলাম। সাথে সাথে নীলা ওর আব্বুর কাছে গিয়ে হেসে এসে, আব্বু তুমি যা ভাবছো তা নয়, আসলে পরিস্থিতিটা এমনই ছিল যে। পুরো কথাটা বলতে না দিয়ে নীলার আব্বু বলল, তোরা একের অপরকে ছাড়া থাকতে পারছিলি না তাই তো? ভাই রে, আমি তো নীলার আব্বুর কথা শুনে পুরো লজ্জায় লাল হয়ে গেলাম। আমি হেসে এসে, আঙ্কেল আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমি এবার পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম। নীলার আব্বু হেসে এসে, ও তাই বলো, এভাবে তোমাদের বিয়ে হলো? আমি তো ভেবেছিলাম আমার নীলার আর বিয়ে হবে না। সাথে সাথে নীলার আব্বুকে চেমটি কেটে, আব্বু বেশি বেশি বলছো কিন্তু। নীলার আব্বু আমতা আমতা করে, সরি আমার মা, লাগছে। ওকে
তা বাবা, তোমরা কবে বিয়েটা সারছো? জি আঙ্কেল, তারা নেই, রেজিস্ট্রি তো হয়েছে। আমি চাই এখন আমার পুরো স্টাডি কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে একটা ভবিষ্যৎ গুছিয়ে তারপর নীলাকে বিয়ে করতে এবং আমার ভবিষ্যৎ ওর হাতে তুলে দিতে। আচ্ছা বাবা, প্রবলেম নেই। তা নীলা, তুই কি চাস? নীলা একটু মন খারাপ করে, আমি আর কি বলবো, উনি যা বলছেন তাই হবে। ওকে, আমি এখন আসি। আর হ্যাঁ, জলদি বাসায় আসিস। এরা বলে আঙ্কেল চলে গেল। আঙ্কেল যাবার পরই নীলা আমাকে ঘিরে ধরে, জি আমি সব বুঝলাম। কি বুঝলা? এটাই যে আমাকে এখন বিয়ে না করার কারণ। কি কারণ শুনি? এটাই যে আমার এখন বিয়ে করলে তো আমার সাথে সাথে নিয়ে বের হতে হবে, আর অন্য মেয়ের দিকে তাকাতে পারবা না, তাই তো? ও আল্লাহ গো, শালা প্যারা দিয়েই যাচ্ছে তো এমে। না জানি ভাই বিয়ের পর কত প্যারা দেবে আমাকে। আজ একটা কথা পুরোই সাফ হয়ে গেল, যতদিন প্রেম চলবে ততদিন তোমার রাজত্ব চলবে। যেই তোমার সেই প্রেম মানুষ তোমার সাথে বিয়ের কথাবার্তা পাকা হয়ে যাবে, তারপর থেকে তোমার রাজত্ব শেষ আর তার রাজত্ব শুরু। তবে একটা কথা, লাভ ম্যারেজের মতো কিউট কাপল আর হয় না, কারণ তারা আগের থেকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, একে অপরকে বুঝে নেয়। আমি হেসে হেসে নীলার গালে হাত দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে, নীলা বিশ্বাস রাখা আমার উপর, আর বিশ্বাস রাখার দায়িত্বটা আমার। নীলা আমার বুকে মাথা রেখে একটা লম্বা শ্বাস ফেলে, আমি তো তোমায় নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আই লাভ ইউ অভ্র। লাভ ইউ টু বাবু। হায় রে, বুকের ভেতরে গেটাটা যেন টিরিং টোন করে বেঁচে উঠছে। হাই পিচ্ছি পণ্ডিত, কি যে ফিলিংসকে বুকে থাকলে। নীলা এবার আমার দিকে তাকিয়ে, আচ্ছা অভ্র, একটা কথা বলবা? জি। আচ্ছা, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের পার্থক্য কি? লজ্জা লাগে তো বলবো না? ইস রে, লজ্জার কি এমন রাখছো শুনি? যেটা বলনি বলো কি? লাভ ম্যারেজে বাসরাতে কোনো লজ্জা পেতে হয় না, আর অ্যারেঞ্জ ম্যারেজে বাসরাতে দুজনের লজ্জা নিবারণ করতে করতেই সকাল হয়েছে। আসল মজা তো পায় লাভ ম্যারেজের কাপলগুলোই। সাথে সাথে নীলা আমার বুকে কি ঘষে মেরে, তুমিও না সবসময় দুষ্টুমি করে জবাব দাও। কি আর করবো বলো, তোমায় দেখলেই তো মনটা ছলৎ ছলৎ করে ওঠে। জানি তো, শুধু দুষ্টুমি করার জন্য। এই চলো, আমায় বাসায় যেতে হবে। নীলার বাসায় যেতেই এক কাণ্ড, নীলার আপু দেখি কাদের জন্য ডেকেছে। আমি নীলা বাসার ভেতর ঢুকতেই, আমি কাছে যেতেই ওরা যেন কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি নীলার আপুর কাছে গিয়ে, জি বলুন আঙ্কেল। যারা এসেছে তাদের মধ্যে একজন। আঙ্কেল হেসে এসে, আঙ্কেল এবার পকেট থেকে ডয়ারে একটা চাবি দিয়ে আমার কানে কানে, ওকে আঙ্কেল। এবার আমি নীলার রুমে চলে এলাম। নীলা দেখি নিজের চুল শুকাচ্ছে। আমি বিছানায় শুয়ে পড়লাম এবং, এই নীলা, এই না ডয়ারের চাবি, আর তোমার আপু কি যেন ডকুমেন্টগুলো দিয়ে আসতে বললো ওনার কাছে। নীলা এবার সব ডকুমেন্টস আপুর কাছে দিয়ে আবার চলে এলো রুমে। এবার আমার পাশে বসে, কি খাবে অভ্র? কিছু না। কিছু না বললে কিভাবে হবে? সকাল থেকে তো কিছুই খাওনি। আমার ক্ষুধা নেই তো। তো নাই বলে তুমি খাবে না? ওয়েট, আমি তোমার জন্য আলু পরোটা বানিয়ে আনছি। না লাগবে না, আমার ক্ষুধা নেই। নীলা চোখ রাঙিয়ে, আমি বলছি তো তুমি খাবে। উফ আল্লাহ। আচ্ছা ওকে, যাও এবার। হ্যাপি? এবার নীলা সোজা কিচেনে চলে গেল। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনো তো নীলা এলো না। আমি নীলার লেট থেকে আমি কিচেনে থেকে বললাম। নীলা পুরা ঘামে ভিজে গেছে, মাঝে মাঝে হাত দিয়ে কপালের ঘাম মোছে, আবার খাবার বানানোর জন্য কাজে হাত লাগাচ্ছে। আমি পা টিপে টিপে নীলার কাছে গিয়ে নীলাকে জড়িয়ে ধরতেই নীলা ভয়ে চিৎকার দিয়ে উঠল, মাইডালা সালা, সবাইকে জানিয়ে দেবে রে। আমি সাথে সাথে নীলার মুখ চেপে ধরে, এই আমি তো। নীলা এবার একটু স্বস্তি বোধ করে, উফ, আমি তো পুরাই ভয় পেয়ে গিয়েছিলাম। অভ্র কি করছো? ছাড়ো না। ছাড়ার জন্য তো ধরিনি। তা সারা জীবন ধরে রাখতে পারবে তো? উফ। জি, না থাকতে চাইলে আমার ভালোবাসার বাঁধন দিয়ে তোমাকে এই অন্তরে পেতে রাখবো। তাই? নীলা এবার প্রচন্ড ঘামছে দেখছি। আমি ওর ঘাম মুছে দিয়ে আমি নীলাকে সরিয়ে, এই তুমি রেস্ট করো, আমি বানাচ্ছি। নীলা আমার দিকে তাকিয়ে, আমার কোনো রেস্ট লাগবে না। রেস্ট লাগবে না মানে? তোমার তো কত কষ্ট হচ্ছে। কত কষ্ট? তোমার জন্য নিজের হাতে কিছু বানানোটা কি কষ্ট বলে? তাই আমি নীলাকে আরো জোরে চেপে ধরতেই নীলার চুলগুলো খুলে গেল এবং আমার গোটা মুখে পিছিয়ে গেল। আমি নীলার চুলের ঘ্রাণে নিজেকে প্রায় পাগল বানিয়ে ফেলেছি। মনে হয় না যে নীলাকে আমি ছাড়ি। আমি নীলার ঘাড়ে মুখ রেখে দীর্ঘশ্বাস নিয়েছি আর নীলাকে এদিক ওদিক হালকা করে তোড়াচ্ছি। নীলা হাসছে খুব আর বলছে,
এই পাগল, এবার চলো। কোথায়? সাত সমুদ্রে পারে, নাকি যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না সেখানে? নীলা এসে বলল, জি না জনাব, রুমে। খাইতে হবে তো আপনাকে এখন। আমি সাথে সাথে খাবো না, ভালো লাগছে না। দেখো অব্র, বাচ্চাদের মতো বাহানা খুঁজবে না খাওয়ার। আমি তো বাচ্চা না, বাচ্চা লেগে তুমি আমার জন্য পরোটা বানাতে, আমার জন্য ফিটের ব্যবস্থা করতে। ওরে বাবালে, তোমার জন্য বুঝি এখন ফিটারের ব্যবস্থা করা লাগবে? ফিটার দরকার কি? আমার ফিটার তো পুরো কথা বলতে না দিই। থাক, আমি বুঝে গেছি। এবার আমরা দুজনে রুমে চলে গেলাম। প্রায় 3 বছর এভাবে কেটে গেল, মানে প্রেম করতে করতে। আজ আমাদের 500 টাকা। এখন আমি একটা গার্মেন্ট জব করি, তার স্যালারি থেকে 2টো ভাড়া বাসা নিয়েছি। নীলার আপুর একটা বাসা আছে, ওটা আমি দিতে চাইছিল, কিন্তু আমি নিইনি, কারণ নিজের মতো করে বাঁচতে চাই। আমার ভাই বোনরাও এখন অনেকটাই বড়, আর শুভ্রের বয়স মাত্র 3.5 বছর। শুভ্র এতটাই আমাকে ভালোবাসে যে আমাকে ছাড়া তার ঘুম আসে না। আজ আমার বাসরটা কি জানি কি হবে। এখন আমি বাসর ঘরে দরজা কাছে দাঁড়িয়ে আছি, আর শুভ্র একভাবে কেঁদেই চলেছে, কারণ সে আমাকে ছাড়া ঘুমাতে পারবে না। খুব বেশি কথা বলতে পারে না, হালকা হালকা কথা বলতে পারে। শুভ্র কান্না করতে করতে আমার দিকে ছুটে এসে আমার বুকে কিল ঘষে মারছে আর বলছে। আমি এসে এসে ওকে কোলে তুলে নিয়ে, এই ফাজিল, জানিস না আজ তোর ভাইয়ের 500 টাকা। শুভ্র আর কোনো কথা বলছে না, শুধু আঙুল চুষছে আর আমার গালে মারছে। আমি হি হি করে হাসছি, আর তত শুভ্র রেগে যাচ্ছে। একসময় আবারও কান্না করা শুরু করে দিয়েছে। নীলা আমাকে পুরো দেখতে পাচ্ছে। শুভ্রকে দেখে আমি হাসছি, আর সেটা দেখতে নীলা ছুটে এসে, এই তোর লজ্জা করে না এভাবে অভ্রকে কান্না করছিস? নীলা শুভ্রকে একটু বেশি ভালোবাসে, কারণ ও খুব বেশি বেবি পছন্দ করে। আমি মাথায় হাতিয়ে, আচ্ছা বাবা, আমি কি করলাম? কি করলাম মানে? কান্না করছিস কেন? এই তো তোমার ভাইকে মার দিব, দেখবা, দাঁড়াও। এবার শুভ্রকে বিছানায় বসিয়ে নিলা আমার দিকে তেড়ে এসে আমার কান ধরে, যেমন কান্না করিয়েছিস তেমন মার খাবে। আর এটা বলে আমাকে মারতে লাগলো। ও বাবা, আমাকে সত্যি সত্যি মারছে। আমি তো ভাবলাম শুভ্রের কান্না থামার জন্য মারার অভিনয় করবে, আর আমাকে মারতে দেখে শুভ্র খুব লাগাচ্ছে আর হাসছে। আমি শুভ্রের দিকে রাখি লুক দিয়ে, আজকের দিনও তোর ভাবে আমাকে মারলো, দেখছিস তো কেমন পেতনি পাল্লায় পড়েছি। জীবনে বিয়ে করিস না ভাই, জীবনটা পুরোই তেজপাতা হয়ে যাবে। নীলা রাগি লুক দিয়ে, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, এটা বলে আমার থেকে পিছনে উঠে পড়লো, আর শুভ্রকে কোলে তুলে ঘুম পাড়ানোর ট্রাই করতে লাগলাম। শালা আমার কি কপাল মাইরি, আজ আমার 500 রাত না অন্য কিছু, আমি এখনো বুঝে উঠতে পারছি না। একসময় বুঝতে পারলাম শুভ্র ঘুমিয়ে গেছে। এবার নীলা উঠে ফ্রেশ রুমের দিকে যাবে, তখনই আমি নীলার বাম হাতটা টেনে ধরে, এই শোনো। বলো। কাছে আসো না। এবার নীলা আমার কাছে এসে, আজ তোমায় খুব সুন্দর লাগছে, মনে হয় না তোমায় দেখে যে তুমি সেই আগে নীলা। তবে কেমন মনে হচ্ছে শুনি? মনে হচ্ছে যাকে 5 জন আলাদা রেখে পড়তাম, আর সেই তাকে নিজের মতো করে আপন করে পেয়েছি। দুজন দুজনের পাশাপাশি বসে আছি। নীলা আমার হাতের উপর স্লো হাত চাপিয়ে শক্ত করে মুঠো করে ধরেছে। জানো অফ্রো, কখনো তোমায় বলতে পারিনি একটা কথা। কি কথা? আর কেন বলনি? আমি চেয়েছিলাম যেদিন তোমায় নিজের মতো করে সারাটা জীবন পাশে থাকতে পারবো, সেদিনই তোমায় বলবো। বলো আজ। জানো তো অফ্রো, আমার ছোট থেকে আম্মু নেই। তুমি হয়তো জানো আমার আম্মু অনেক আগেই মারা গেছে। আমি আগে খুব ডিপ্রেশনে থাকতাম, কিন্তু যেদিন তোমায় প্রথম দেখেছিলাম ওই আইসক্রিম স্টলের কাছে, সেদিন তোমায় দেখে আমি প্রেমে পড়িনি, আমি তোমার মন দেখে প্রেমে পড়েছিলাম। তুমি অনেক স্মার্ট, কিন্তু তুমি তখন আনস্মার্ট হয়ে থাকতে। তোমার সাথে ফ্রেন্ডলিভাবে মেশার পর তোমার স্মার্ট বানাতে আমি চেয়েছিলাম, কিন্তু একসময় তোমার এই আনস্মার্ট লুকটাই আমাকে আরো মনের মতো, তোমার ওই আনস্মার্ট লুকটাই আমাকে আরো তোমার মনের কাছে টেনে নিয়ে যায়। তুমি আমার জীবনে আসার পর আমার জীবন থেকে আস্তে আস্তে অতীতের ডিপ্রেশনগুলো মুছে যায়। তোমার দিকে তাকিয়ে থাকলে মনে হয় আমি আমার পৃথিবী আমার 2 চোখের সামনে পেয়েছি। অফ্রো, তুমি হয়তো জানো না আজ আমি কতটা খুশি আছি। জানো তো অফ্রো, তোমার উপর এতটা শাসন এর জন্যই দেখাই। তোমায় খুব ভালোবাসি আর সবসময় চেয়েছি তোমায় নিজের মতো করে রাখার। তোমায় এত মারি, এত রাগ অভিমান করি, সবটাই ভালোবাসা। জানো তো অফ্রো, আমি তোমার ওই বউ হতে চাই, যে দিন শেষে তুমি অফিস থেকে বাসায় ফিরলে দরজার
খোলার সাথে সাথে কিস দিয়ে তোমার সারা দিনের পরিশ্রমের ফলে চোখে মুছে যে ক্লান্তির ছাপ সেটাকে দূর করা। তোমাকে আমার মতো করে পেতে চাই। আমার দুনিয়া তো তুমিই এখন। আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই তোমার সাথে থাকবো। তবুও প্লিজ আমায় কষ্ট দিও না। আমি কখনো তোমার থেকে কষ্ট সহ্য করতে পারবো না, কারণ অনেক তোমায় ভালোবাসি। কখনো মুখ ফুটে বলতে পারবো না আমার কষ্ট হচ্ছে কিনা, যাতে তুমিও কষ্ট পাও। আমি নীলার কপালে আলতো চোখে একটা কিস দিয়ে, এই পাগলি কান্না করছো কেন? আমি তো আছি তোমার পাশে, তোমাকে আমি কষ্ট পেতে দেব না। কথা দিলাম, তুমি শুধু আমার পাশে থেকো, দেখিয়ে দেব কষ্ট না দিয়ে কাউকে কিভাবে ভালোবাসা যায়। আমি তোমাকে বউ নয়, আমার নিজের রানী পানি রাখতে চাই। আমি তোমাকে কষ্ট নয়, সারা সংসারের সব সুখ তোমার সামনে দিতে চাই। তোমায় ভালোবাসি আর বেশেও যাব। বিশ্বাস রাখো আমার পর, বাকিটা রাখার দায়িত্ব না হয় আমার উপর ছেড়ে দাও। নীলা এবার আমার কপালে একটা কিস দিয়ে, এই ফ্রেশ আসছে। উফ, তুমি না। এই আমাকে ডাকবে না। ইস, আমি তো তোমার পাশেই আছি, তাই না? তাই এই রে, আমি তো ভুলে গেছি, নীলার জন্য একটা রিং এনেছি। এই নীলা, এদিকে আসো। আমি বিছানা ছেড়ে উঠে, নীলা এবার আমার সামনে আসতেই চোখ বন্ধ করো। কেন? উফ, করো না। নীলা এবার চোখ বন্ধ করতেই আমি ওর সামনে হাঁটু মেরে বসলাম। শালা কি হয়েছে প্রপোজ করতে হয় সেটাও জানি না, তবু হিরো আলম মার্কার স্টাইল দিয়ে, নীলা ইউ উইল ম্যারি মি। তোর কি যাতা বলছি, আবার আমি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, না হ্যাপি ম্যারেজ। ধুর শালা। নীলা আই লাভ ইউ। নীলা আমার কথা শুনে পুরো হেসে লুটো ফুলে কাটছে। আমি এবার চোখ খুলে, ওলে আমার শাহরুখ খান রে, এত আমতা করছো কেন? জানি না। আমি এবার নীলার বাম হাতে কড়ি আঙুলে রিংটা পরিয়ে দিতেই নীলা আমাকে খুব জোরে জড়িয়ে ধরে। আই লাভ ইউ বাবু। নীলা এবার ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেল ড্রেস চেঞ্জ করার জন্য। আমি শুয়ে পড়লাম, কারণ সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে। শুভ্রকে একবার দেখে নিলাম, এই পোলাটা দেখলে আমার জানটা শান্তি পেয়ে যায়। ঘুমাচ্ছে এখন। নীলাকেও প্রচন্ড ভালোবাসে শুভ্র, আর আমাকেও। কিছুক্ষণ পরই নীলা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এলো একটা শাড়ি পরে। উফ আল্লাহ, আমি তো দেখে পুরোই ক্রাশ খেলাম। ভাই রে, এই তো সেই আমার নীল পরি। নীলা কাছে আসতেই, আকাশে কেন? উফ, আমি তো এখন আমার স্বামী দেখছি। মানে আকাশে তো চাঁদ থাকে, আর তুমি সামনে চাঁদ পাবে কই? তুমি কি আমার চাঁদের থেকে কম নাকি? তাই নাকি? কেন? আজ তো আমার পাশে পূর্ণিমা নেমে এসেছে। এই যে আজ তোমাকে আমার পাশে পেয়ে এতটা খুশি হচ্ছি, এটা কি পূর্ণিমা থেকে কম গেছে নাকি? তুমিও না নীলা আমার পাশে বসলো। আমি নীলার হাতের উপর হাত রেখে, এই তোর মুখটা আগের থেকে এত সুন্দর লাগছে কেন? জানি না। আমি জানি। কি জানো শুনি? আটা ময়দা মাখলে তো তোমার সৌন্দর্যটাকে থেকেই রাখবে। দেখো আব্রু, মেকআপকে মেকআপ বলতে শেখো, আটা ময়দা নয়। ওরে বাবা, রেগে আছে রে। যাক, আর একটু রাগাই। এ আটা ময়দাকে আবার মেকআপ বলে লাগবে নাকি? ওটা তো কুত্তার পটি। ভাইরে, আজ তোমার রক্ষা নেই। নীলা আমার গলার টিপে ধরে, দেখ আজ তোকে আমি খুন করেই ফেলবো। এই খুন করলে তো আমি মরে যাব, তখন তুমি বিধবা হয়ে যাবে। সাথে সাথে নীলা আমার গলাটা ছেড়ে দিল আর আমাকে ঠেলে দিয়ে শুয়ে পড়লো বিছানায়। তুমি তো সবসময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেই পারো, তাই না? যাতে তোমায় আমি সবকিছুতেই মাফ করে দিই। আমি এবার নীলার পাশে গিয়ে ওর গায়ে পায়ে তুলতেই, এই একদম আমি টাচ করবে না, বলে দিলাম। আমি তো তোমায় করছি না, আমি তোমার বউকে করছি। ও হ্যালো, আমি তোমার বউ, সো আমায় টাচ করবা না এখন। উফ, খুব রেগে গেছে রে নীলা। যাই হোক, রাগ ভাঙাতেই হবে। আমি এবার নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরতেই নীলা সোজা আমার ওপর চেপে গিয়ে, ওয়েট, তোকে দেখাচ্ছি মজা। এটা বলি সোজা আমার গালটা এত জোরে টান দিল, ওরে ভাইরে, পুরো আমার গালটা লাল করে দিল। আমি কিছু না বলে পিঠে হাত দিয়ে শুয়ে আছি। মনে হচ্ছে কিল ঘষে মেরে দিই। ঠিক তারপরে মনে হচ্ছে, না বাবা, এটা তো আমার একমাত্র বউ, তাই দোষমি তো করা যেতেই পারে, তাই না? আমি নীলার পিঠে আমার দু হাতের আঙুলগুলো দিয়ে সারা পিঠে ওকে কাজ করতে দিচ্ছি, আর তাতে নীলা আরো শিহরিত হচ্ছে, আমাকে আরো জোরে চেপে ধরছে। নীলা আমার বুকে মাথা বসছে। এই যে ভিউয়ার্সরা, আপনাদের কি সবটাই শুনতে হবে নাকি? অপূর্ব আর নীলার তো কিছুটা হলেও প্রাইভেসি আছে নাকি? জানেন, গল্পটা বলা এখানেই স্টপ করলাম। বাসায় বউ থাকতে রোম্যান্স করেন, আর যদি আপনি আমার মতো সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কোচে গাছে ফাঁস দিয়ে মরে যান। আর রিলেশনে থাকলে তো কোনো ব্যাপারই নেই, শুধু বলো বাবু খাইছো। আমি তো বলবো ও মা গো টুরু লাভ, আর আমি বলবো ও মা গো
তোরও লাভ।